আপনার সবচাইতে ভালো লাগার সাবজেক্টটাতে আপনার সবচাইতে কম মার্কস এলো, কিংবা আপনার সবচাইতে ভালো লাগার সাবজেক্টটাতে বারবার ব্যর্থতা এলো, কি করবেন আপনি? আপনি কি সেই সাবজেক্টটাকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেবেন, নাকি সেটাকে কন্টিনিউ করবেন? এই ধরনের সিদ্ধান্তগুলো আমাদের জীবনের সঙ্গে কি করে জুড়ে যায়, আজকে সেরকম কিছু প্রসঙ্গ নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি পারমিতা। জীবন যোদ্ধার আরও একটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আরও একজন বিশেষ অতিথি। আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে এমন কিছু চরিত্র, এমন কিছু গল্প তুলে ধরবার চেষ্টা করি যাতে করে আমরা সকলে অনুপ্রাণিত হই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেরকমই একজন অতিথি। তার নাম অর্পিতা প্রামাণিক। তিনি একাধারে একজন চিত্রশিল্পী এবং সেই সঙ্গে অঙ্কের এবং কম্পিউটার সায়েন্সের শিক্ষিকা। আসুন আলাপ করে নিই অর্পিতার সঙ্গে। অর্পিতা, নমস্কার। নমস্কার। আপনাকে আজকে স্বাগত আমাদের এই জীবন যোদ্ধার মঞ্চে। প্রথমবার আপনি এখানে আসছেন, আপনার অনুভব একটু আমাদেরকে জানাবেন। সত্যি খুব ভালো লাগছে। এতদিন আমার নিজের যেটা স্টোরি আমি ক্লাসরুমেই সব স্টুডেন্টসদের সাথে শেয়ার করে গেছি। আজকে যেখানে আমি এসেছি নিউজ লাইভ বাংলা জীবন যোদ্ধাতে, তো ইনভাইট করার জন্য একদম ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমাদেরও ভালো লাগছে আপনাকে কাছে পেয়ে। তো একটু আলাপ পর্ব শুরু করি আপনার সঙ্গে। যতটুকু জানতে পারছি বা আপনার থেকে যতটুকু শুনতে পাচ্ছি যে দুবার আপনার এই প্রিয় সাবজেক্টটাতে ব্যর্থতা এসছে। দুবার, একবার নয়, দুবার। তো সেই গল্পটা একটু তুলে ধরবেন আমাদের দর্শক বন্ধুদের কাছে। এক হলো হাই সেকেন্ডারির সময়, যখন ম্যাথস আমার ছোটোবেলার থেকে খুবই একটা ফেভারিট সাবজেক্ট। তো হাই সেকেন্ডারির সময় ম্যাথসের এক্সামের দিন যখন আমি বসি, আমি খুব প্রিপেয়ার্ড। আমি এরকম বই ছিল না যে আমি বাকি ছিল যে আমি এটা প্র্যাকটিস করব। কোয়েশ্চেন পেপার দেখিয়ে দেখলাম সব অঙ্ক পারি আমি। তারপর কয়েকটা অঙ্ক করার পর আমার শরীরটা না খারাপ লাগছে, কেমন একটা আনইজি ফিল হচ্ছে, ব্ল্যাঙ্ক লেগে গেল। তারপর টিচার আমাকে সিক রুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার বাবাকে চলাকালীন, হ্যাঁ একদম। তারপরে তো আমি বাবাকে ডাকলো, তো আমি পরীক্ষা দিতে পারলাম না। তারপর যখন হাই সেকেন্ডারি রেজাল্ট আসলো, আমি প্রথমে আগে ম্যাথসের মার্কসটা দেখি। মানে ম্যাথস ইজ ইওর ফেভারিট সাবজেক্ট? ইয়েস, মানে আমার যখন কেউ জিজ্ঞেস করতো যে কি করবে এম ইন লাইফ, তো আমি শঙ্কর একাডেমি থেকে পাস করা হাই সেকেন্ডারি। তো স্যারকে আমি বলতাম যে ম্যাথসে পিএইচডি করব। আর সব টিচারের একটা মানে ইচ্ছে ছিল যে অর্পিতা তো ম্যাথস নিয়ে পিএইচডি করবে, অনেক এটা নিয়ে মানে ম্যাথস নিয়ে খুব একটা আলোচনা হতো। তারপর যখন আমি মার্কস দেখলাম, জাস্ট পাস 34 অনলি। আমি জীবনে এত কম মার্কস পাইনি, আর পেলাম তাও হাই সেকেন্ডারি পরীক্ষাতে। আমি বিভিন্ন জায়গাতে অ্যাডমিশনের জন্য দিলাম। যখন দেখলো যে 34-এ তো মেজর আমাকে কোনো কলেজেই দেবে না। মানে ম্যাথস সাবজেক্টটাতে তুমি মেজর আবার হ্যাঁ মেজর নেব। আমি বললাম যে আমি জানি যে এটা পসিবল না, কিন্তু তখন আমি পাগলের মতন হয়ে গেছি। আমি মানে হ্যান্ডি গার্লস কলেজে যখন আমি গেলাম, ওখানে এরকম একটা স্টেজের মতন আছে যেখানে অ্যাডমিশন হয়। ওখানে আমি বললাম যে আপনারা একটা পরীক্ষা নিয়ে দেখুন, একটা পরীক্ষা নিন, একটু চান্স দিন, একটা চান্স দিন। তখন ওরা বললো যে না, এটা তো সম্ভব হবে না। তখন একজন স্যার এসে আমাকে বলে যে তুমি বিসিএ পড়বে, বিসিএতে ম্যাথস থাকে, তুমি করতে পারো। যে স্যার বিসিএটা কি? আমি কিচ্ছু জানি না কম্পিউটার সায়েন্সের ব্যাপারে। বাবা ছিল আমার সাথে। ওই সময় বাবা অসুস্থ। তখন অ্যাকচুয়ালি কয়েকদিন আগে জানতে পারলাম যে বাবার দুটো কিডনি খারাপ। ওই সময় আমি ভাবছি যে আমি কি করব। বাবা তখন আমাকে কেঁদেই তখন বলল যে তুই নিয়ে নে অ্যাডমিশনটা, পরের বছর যদি আমি বেঁচে না থাকি তখন কি হবে, অ্যাটলিস্ট আমি তোকে দেখে যেতে পারবো যে তুই একটা কলেজে অ্যাডমিশন নিয়েছিস। তো ওই ভেবে আমি নিলাম, আমি আর কিচ্ছু ভাবিনি, শুধু বাবার কথা ভেবে আমি অ্যাডমিশনটা নিলাম। তো অ্যাডমিশন নিলাম, এটা হলো বিসিএ একটা স্ট্রাগল। তারপর ম্যাথস পরীক্ষা তো হয়। তো একবার 2011-তে ডিসেম্বরে ম্যাথসের এক্সাম, ঠিক আছে। আমি খুব এক্সাইটেড, ম্যাথস এবার আমি প্রুফ করব যে এবার তো ভালো হবেই। তো বসলাম, কয়েকটা অঙ্ক করার পর এইচওডি স্যার এসে আমাকে দৌড়ে এসে বলে অর্পিতা তুমি যাও। যে স্যার কোথায়? বাবা অসুস্থ, জিএমসিতে অ্যাডমিট, খুব সিরিয়াস।
তখন মনে হলো, তখন আমার ওই যে ম্যাথস পরীক্ষা দিলাম না বা দুঃখ না, তখন আমার মাথায় কিচ্ছু না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বাবা সিরিয়াস। আমি ইমিডিয়েটলি ওই বই খাতা কপি রেখে আমি গেলাম। যাওয়ার পর তো বাবা তখন কোনোভাবে তখন সারভাইভ করলো। ওটা আমার শান্তি ছিল। পরীক্ষা আমার মাথায় তখন অত ছিল না, দেওয়া হলো না ঠিক আছে, কিন্তু বাবা ঠিক আছে, এটাই আমার জন্য তখন সব থেকে ইম্পর্টেন্ট ছিল। তারপর এটা একটা হলো, আমি ফেল করলাম, জানা ছিল আমি ফেল করবই, মানে ব্যাক লেগে গেল, হ্যাঁ, বিসিএতে। তারপর পরীক্ষা থার্ড সেমিস্টার ডিসেম্বরে। এবার ব্যাকের যেটা হয় 1 বছর পর আবার দিতে হয় পরীক্ষাটা। তো 1 বছর পর আমার 4টে পেপার, তার সাথে ম্যাথসের পেপার। 26 ডিসেম্বরে হচ্ছে আমার এক্সাম ছিল, 20 ডিসেম্বরে বাবা চলে গেলেন। তখন পুরো ব্ল্যাঙ্ক, আমি পরীক্ষা দেব না, এটা একটা তো মানে 26 ডিসেম্বরে পরীক্ষা, মানে 6 দিন পর পরীক্ষা, বাড়িতে প্যান্ডেল হচ্ছে, বাবার ফটো নিয়ে এসছে, তো ওই সময় কিছু মাঝখানে পরীক্ষার পরিবেশই তো কিছু নয়, পরিবেশ, লোকজন, প্রথমে তো কি হয় না, মানুষে মেন্টালি তো থাকেই একটা ব্যাপার, কিন্তু সব দিক থেকে ভেঙে পড়েছি যে না। কিন্তু আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার দিদি, আমার টিচার, সব থেকে আমি বলবো আমার বিসিএ আমি যে করেছি, আমাদের সব টিচার, আমার বন্ধুরা সবাই পাশে ছিল, তাই জন্য হয়তো আমি পরীক্ষাটুকু দিতে পেরেছি, না হলে আমাকে বিসিএ ছাড়তে হতো। তো আমি না, বাবা মানে মা আমাকে বললো, তুই যদি পরীক্ষা না দিস তাহলে তো বাবা কষ্ট পাবে, এই কথাটাই বড় কথা, এখন দিতে তো হবেই আমাকে। তখন ওদিকে পিরিয়ডে বাড়িতে কাজ চলছে, লোকজন ভর্তি, সেই আয়োজনগুলো চলছে সব দিকে, তার মাঝখান দিয়ে তোমাকে পুরো মানে একটা হয় না, হইচই হচ্ছে, সব কিছু, পড়াশোনার জায়গা নেই যে কোথায় বসে একটু পড়বো, একটু রিভাইজ করবো, কিচ্ছু নেই। ঠিক ওভাবে দিলাম, পরীক্ষা দিতে বসছি, মানে পেন দিয়ে লিখছি আর চোখ দিয়ে জল, আমি বুঝতে পারছি না। আমি বললাম যে স্যার আমি আর পারবো না দিতে, মানে আবার মনে পড়ে হ্যাঁ বাবার কথা, আবার লিখি, আবার মানে এভাবে পরীক্ষাটা মানে। আর সব থেকে যেটা আশ্চর্য ব্যাপার, আমি ভগবান খুব মানি, আর বাবা সত্যি আমার জন্য ভগবান, না হলে ওই পরীক্ষা যেটা আমি দিয়েছিলাম, আমি কী করে আমি পাশ করলাম আমি জানি না, এটা একটা ম্যাজিক। মানে আমি পাশ করলাম বাই দ্য গ্রেস অফ বাবা, গড। তো আমার এখনও ফিল হয় বাবা আছে, সব সময় আছে, থাকবে, এই আশীর্বাদ আছে বলেই এত দূরে আসতে পেরেছি, এটা সব থেকে মানে বড় আশীর্বাদ, অনেক বড় একটা ব্যাপার সব সময়, এটাই আর কি। এবং তারপরে ওই রেজাল্টে তুমি ফার্স্ট ক্লাস পেলে? হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাস পেলাম। তারপর বিসিএ করলাম, তারপর মাস্টার্স করলাম। মাস্টার্সে যখন আমি এন্ট্রান্স পরীক্ষা দিই, কেন কি কম্পিউটার সায়েন্স তো আমার সাবজেক্ট ছিলই না, তারপর এই সাবজেক্টটা নিয়ে একটা স্ট্রাগল ছিল যে এই সাবজেক্টকে আমাকে ভালোবাসতে হবে, কেন কি টিচিংটা আমি ভালোবাসি। তখন মনে হলো ম্যাথসের টিচার হয়নি তো কী আছে, কম্পিউটার সায়েন্সের হবো। তো ওভাবে মাস্টার্সের এন্ট্রান্স দিলাম, আর এন্ট্রান্সে খুব ভালো মার্কস হয়, তো তারপর আমি অ্যাডমিশন পাই। তো এভাবে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস থার্ড হই। তো এভাবে আর কি এগোনো। আসলে এই যে একটা কঠিন পরিস্থিতি তুমি মোকাবিলা করেছো, দর্শক বন্ধুরা, এই ধরনের সিদ্ধান্তগুলো আমাদের জীবনে কিন্তু হঠাৎই আসে এবং হঠাৎই নিতে হয়। আমরা কি করব, কিভাবে তার মোকাবিলা করব, তো এই আরও অনেক কিছু আমরা জানবো অর্পিতা থেকে। অর্পিতা যেহেতু আজকে আমাদের সঙ্গে আছেন, তার থেকে আরও শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা। আমরা দেখলাম যে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে তিনি পরীক্ষা দেবার সিদ্ধান্ত নিলেন এবং কতটা ভালো রেজাল্ট করে বেরিয়ে এলেন। অর্পিতা, সত্যি আমরা ভীষণ খুশি হলাম এটা শুনে, এবং ক্যামেরার ওপাশে যারা রয়েছেন তারাও হয়তো, আমরা জীবনে অনেকেই তো অনেক রকম পরিস্থিতিতে পড়ি, আমাদের প্রিয়জনরা আমাদের ছেড়ে চলে যান, আমাদের কিছু করার থাকে না, কিন্তু সেই মুহূর্তে হয়তো সঠিক সিদ্ধান্তটা আমাদের নেওয়া খুব দরকার। আচ্ছা অর্পিতা, তুমি একটা ভীষণ রোগে, মানে রোগটার তুমি শিকার হয়েছে এবং সেটা তোমার হয়তো এটা কিউরেবল না, যেটা তুমি ক্যারি করছো, তো আইবিএস রোগটার নাম। এই রোগটা সম্বন্ধে তুমি কি কিছু আমাদের জানাবে? আইবিএস অ্যাকচুয়ালি এখন একটু কমন হয়েছে, যখন আমার হয়েছিল 2011-তে ধরা পড়েছিল, তো এইটার কারণেই আমার অ্যাকচুয়ালি পরীক্ষাটা খারাপ হয়েছিল। কিন্তু প্রথম পরীক্ষা যে তুমি আপসেট হয়ে গেছিল। হ্যাঁ, তো ওই আইবিএসে অ্যাকচুয়ালি কি হয়, মানে ইরিটেবল বাউল সিনড্রোম, খুব রেয়ার একটা ডিজিজ।
তো ওটাতে হঠাৎ করে এটা বেসিক্যালি কি হয় না, টেনশনে হয় বা কোনো স্ট্রেস নিলে বা ডিপ্রেশনে বা চাপে এটা বেশি বেড়ে যায়। তো এটার সিমটমগুলো যেরকম হঠাৎ করে ক্র্যাম্পস স্টার্ট হবে, স্টমাক ক্র্যাম্পস হবে, নার্ভাসনেস লাগবে, রেস্টলেস লাগবে, তখন মনে হবে যে আমি তখন এরকম একটা প্রবলেম হয় না যেখানে ইমিডিয়েটলি আই নিড টু গো টু দ্য ওয়াশরুম। তো এটা একটা বড় ব্যাপার। তো এই যে আইবিএসটার সাথেও অনেকটা আমাকে অ্যাডজাস্ট করতে হয়েছে, কেন কি যখন ডক্টর বললো যে এটা কিউরেবল না, আর এটা ফ্যাটাল ডিজিজও না, কিউরেবল মানে কিউরেবলও না, তো এটা নিয়ে চলতে হবে। কিছু খাওয়া দাওয়া রেস্ট্রিকশন থাকে, মেন্টাল থাকে, তোমার জার্নি করতে গিয়ে প্রবলেম হচ্ছে, কোথাও বাইরে যেতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট পিকনিক কবে গেছি আমার মনে নেই। তো আমি কিছু কিছু জিনিস তোমাকে স্কিপ করতে হয়। ইয়েস, স্কিপ করি, বা আমি এখন অনেক চেষ্টা করছি যে কিভাবে ওভারকাম করব, যে কেন কি এভাবে অনেক ওভারকাম করেছি। আগে এরকম হতো, আমি কলেজ যেতাম না, যে না কলেজ যাব না, ভয়ে যেতাম না। তারপর ধীরে ধীরে মনে হলো যে না, আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে, ফেস করতে হবে, আমাকে তো ওভারকাম করতেই হবে। তো এখন ওটা নিয়ে চলছি আর কি, সেটাই। যাক, তুমি ট্যাকেল করছো, এবং আমার মনে হয় যে এই রোগে যারা আক্রান্ত তারাও সেইভাবে করে ওরা ট্যাকেল যেন করতে পারে। সবথেকে বড় কথা হ্যাপি থাকতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে। না, আমি এটা দেখেছি, যত টেনশন, যত ভাববো কি হবে কি না, আমি একটা কথাই বলবো, লিভ দ্য প্রেজেন্ট। ফিউচারে কি হবে, আমি খুব ভাবতাম ফিউচারে কি হবে কি না, এই হয়ে আমার শরীরটা খারাপ হতো। তারপর এখন আমি ছেড়ে দিয়েছি, যেটা হবে হবে, ঠাকুর আছে, এটাই। যাক, আর অর্পিতা, তোমার অঙ্কের সঙ্গে আরও একটা ভালো লাগার সাবজেক্ট রয়েছে, যেটার সঙ্গে তুমি দীর্ঘদিন তোমার যোগাযোগ ছিল না। ক্লাস 9 থেকে একটা দীর্ঘদিন, তুমি প্রায় 8-9 বছর তুমি এটার চর্চা করনি, সেটা হচ্ছে তোমার আঁকা। আঁকাটাও তোমার খুব পছন্দের একটা সাবজেক্ট ছিল। তো সেটাকে মানে তুমি কেন এটার থেকে বাইরে এতটা দিন ছিলে? তোমার একটা ভালো লাগার সাবজেক্ট ছিল, তো কখন তুমি আবার নতুন করে সেটাকে রিস্টার্ট করলে? আঁকা প্রথম থেকে খুবই ভালো, ক্লাস 2 থেকে আমি আঁকা শিখি। তারপর অ্যাকচুয়ালি কি হলো না, পড়াশোনার চাপে তখন বাবা বললো যে হলো 9 তো এখন বোর্ড এক্সামস, তো আমি যেহেতু পড়াশোনাটা খুব পছন্দ করতাম, পড়াশোনা নিয়ে সিরিয়াস, আর আঁকাটা মানে কি একটা হবি আর কি, ঠিক আছে, মাঝে মধ্যে হবি আর কি, তখন মাঝে মধ্যে একটু আঁকলাম, না তখন একদম সময় পেতাম না। তুমি কোথায় শিখতে? আমি অজন্তা আর্ট স্কুলে শিখতাম। আচ্ছা, অজন্তা আর্ট স্কুল, তো ওখানে শিখেছি আমি 8 বছর। তো তারপর স্টার্ট হলো আমার 2017-তে, হঠাৎ করে একটা ক্যানভাস পড়ে আছে। তারপর আমার হাজব্যান্ড বলল, তুমি একটা কাজ করো, তুমি আবার পেন্টিংটা কেন স্টার্ট করো না, ক্যানভাস একটা আছে, একটু একটা পেন্টিং করো, তো এমনি করো। বিয়ে কবে হয়েছিল? বিয়ে হয়েছে তো আমার 2021-এ। আচ্ছা, তখন আমার রিলেশনশিপ ছিল আর কি। আচ্ছা, তো তখন বললো যে তুমি আঁকাটা আরম্ভ করো, খুব বলতো, আগে থেকেও বলতো, না এখন পড়াশোনার চাপ, এইটা সেটা বলে হতো না। তখন আমার মনে হলো ঠিক আছে একটু পেন্টিং করি, তো আমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং স্টার্ট করলাম। তো প্রথমে একটা নর্মাল রাধাকৃষ্ণ, এমনি সিম্পল একটা রাধাকৃষ্ণ বানালাম, আর আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম। তারপর যখন আমি সোশ্যাল মিডিয়াতে দিলাম, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েশন করলো, সবাই আমাকে জিজ্ঞেস করলো, রিলেটিভরা বললো যে এত দিন পর আবার আঁকছিস, খুব ভালো লাগছে। তো এত পজিটিভ কমেন্ট পেয়ে আমার মনে হলো আমি আরেকটা আঁকি। তো লাইফে না, পজিটিভিটিটা খুব ইম্পর্টেন্ট, নেগেটিভ অনেক আছে। সোশ্যাল মিডিয়া আমি বলবো যে ভালো আছে, খারাপ আছে, ঠিক সবটাই। সায়েন্স বলি না আমরা, আইটি যেরকম ইনফরমেশন টেকনোলজি, এআই, ভালো আছে খারাপ আছে, তো ভালোটা দেখে নিই আমরা, হয়ে গেল। ট্রোলার্স থাকবেই, ট্রোল আমার আঁকা নিয়েও অনেকেই ট্রোল করেছে, বাট আমি ওটা কাউন্ট করি না, আই কাউন্ট অনলি দ্য পজিটিভ। তো এভাবে আরম্ভ হয় আমার আঁকা। তারপর 2020-তে আমি আবার আঁকি। এবার আঁকাটা একটু সিরিয়াস, মানে তখন আমি ভাবলাম যে তুমি ভালোবেসে হয়তো আপলোড করতে, হ্যাঁ মানে আপলোড করতাম, আর যেহেতু লকডাউন তখন একটু মানে আমার তখন কনসিস্টেন্সিটা একটু হয়ে গেছিলো যে আঁকি, সময় আছে, যেহেতু স্কুলেও চাকরি করতাম তখন, অনলাইন ক্লাসেস থাকতো আমার, তো সেটা সকালে 1-2 ঘন্টা অনলাইন ক্লাস, তারপরে তো সারাদিন কি করব, আচ্ছা এবার আঁকি। এবার কথাটা হলো যে ক্যানভাস নেই, ব্রাশ নেই, আমি তো কালারিংয়ে বেশি করতাম, তো সবকিছুই বন্ধ, সব কিছু अवेलेबल হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ,
আর তখন বাড়িতে বসে থেকে মাইন্ডটাও একটু অন্যরকম হয়ে যায় না, যে কি করব কি না, এত নেগেটিভিটি, নিউজ দেখলেই মানে ভালো লাগছে না। তো তখন মনে হলো যে পেন্সিল স্কেচ করি। ওই এইচবি পেন্সিলগুলো যে থাকে, নর্মাল পেন্সিল আর একটা নর্মাল কপি একটা ছিল, তো আমি একটা পোর্ট্রেট দিয়ে আরম্ভ করলাম। টিউটোরিয়াল, কয়েকটা ইউটিউব টিউটোরিয়ালস দেখে তো আমি জাস্ট একটা ট্রাই করলাম। ট্রাই করার পর আমি আবার শুধুমাত্র পেন্সিল স্কেচ, তারপরে আমি যখন আবার দিলাম সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন গ্রুপে, ইন্টারন্যাশনালিও দিয়েছি আমি, তো অনেক ভালো ফিডব্যাক পেলাম। তো এই যে ফিডব্যাকগুলো পেলাম, তো এটাই আমাকে আবার মানে মানে ইন্সপিরেশন একটা দিল, মোটিভেট করলো যে আমি আবার করি। তো আমি আবার আরম্ভ করলাম। এই করতে করতে আমি যখন মাঝখানে যখন দোকান 2-3টে খুলতো বা কিছু, আমি একবারে সব স্টক এনে রেখে দিতাম বাড়িতে। তো আমি আবার পেন্সিল স্কেচটা পুরো রিয়েলিজমে কাজ করলাম। তখন দেখলাম যে আমার রিয়েলিজমটা খুব পছন্দ। তো আমি এভাবে আমার মার ছবি, বাবার ছবি, তারপর এভাবে আমার হাজব্যান্ডের পোর্ট্রেট নিয়ে আমি কাজ করলাম। তখন আমি বুঝলাম যে আমার পোর্ট্রেটটা খুব ভালো লাগে, তো আমি পোর্ট্রেট নিয়ে কাজ করলাম। তো এই করে আঁকাটা নিয়ে আমি একটু সিরিয়াস হলাম যে আমার ভালো লাগে, কিন্তু এদিকে আমি চাকরিও করছি। তারপর আসলে হচ্ছে 2025, তখন আমি খুব রিসেন্ট তখন আমি ভাবলাম যে এবার আঁকা নিয়ে আমাকে ভাবতে হবে। মানে আঁকাটাকে নিয়ে তখন কি তুমি মানে তুমি ভাবছো যেটা তোমার নেশা ছিল সেটাকে কি পেশা করা যায় কিনা, কিন্তু অলরেডি তুমি স্কুলে পড়াচ্ছো, স্কুলে আমরা যারা পড়াই তারা আমরা জানি যে কতটা সময় মানে কন্ট্রিবিউট করতে হয় সেখানে, এবং তুমি সেখানে এক চুলো তোমার মানে অন্য কিছুর জন্য সময়টা দেওয়া, মানে ওখানে তুমি 100% তোমাকে দিতে হবে। যেহেতু ছাত্রছাত্রীদের দায়িত্বের মতো একটা গুরুতর মানে কাজ সেটা। তো আমি অনেক চেষ্টা করেছি যে স্কুল করে, কেন কি স্কুলও ভালোবাসি, আমি আমার স্টুডেন্টসদেরকেও ভালোবাসি। তো আমি না দোটানায় পড়ে গেলাম যে কি করি। সেখানে একটা কনফিউজিং একটা সিচুয়েশন এরাইজ করলো। অনেক বছর আমি মানে 1-2 বছর। তুমি ক বছর মানে স্কুলে পড়াচ্ছো? আমি 2018 থেকে 2025 অবধি পড়িয়েছি। আর তারপর আমি বিএডও করলাম, যার জন্য আমি বিএডও করলাম। তারপর আমার হাজব্যান্ড তখন বলতো যে তুমি ফুল টাইম করো, পেন্টিংটা নিয়ে তুমি এগো, তুমি ফুল টাইম আর্টিস্ট হও। ও খুব বলতো যে তুমি পেন্টিং করো। তখন আমার মনে হলো যে ঠিক আছে, একবার করে দেখি লাইফে। তুমি কি ভেতর থেকে যেটা বলে ইনার কলিং, যেটা যে না এখন আমি শুধু পেন্টিংটা নিয়েই কাজ করব, তবে অন্য কিছু ভাববো না, সেই বোধটা তোমার মানে কবে এলো? মানে সেটা তুমি কি মানে তোমার হাজব্যান্ড বলার পরে সেটা তুমি উপলব্ধি করলে, নাকি তুমি নিজে থেকে সেটা রিয়েলাইজ অলরেডি করতে শুরু করে দিয়েছিলে? হ্যাঁ, রিয়েলাইজ আমি করতাম। তারপর যখন একটা কি ছিল, ইচ্ছে তো সবসময় ছিল, কিন্তু একদিকে থাকে না যে চাকরিটা ছেড়ে দেব, তারপর কি, মানে একটা তো রিস্ক থাকে। এবার পেইন্টিং আর আজকের দিনে সত্যি কথা অর্পিতা, যে চাকরি বা আমাদের মেয়েদের যে একটা আর্থিক একটা সাপোর্ট, সেটার তো একটা ভীষণ দরকার, সেটাকে অস্বীকার করা যায় না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি তোমার পেন্টিংটাকে বাছলে, এবং আমি একটু জানতে চাইবো, দর্শক বন্ধুদেরও জানাতে চাইবো যে এই যে একটা সিদ্ধান্ত চাকরি ছেড়ে দেবার, এবং তারপরে তুমি তোমার নেশাটাকে তুমি আবার অ্যাডাপ্ট করে নতুন করে সেটাকে নিয়ে কাজ করা বা ভাবা, তোমাকে কি কি ফেস করতে হয়েছে, মানে কি কি বাধার সম্মুখীন হয়েছো তুমি, সেটা একটু জানতে চাইবো। আমার হাজব্যান্ড তো প্রথম থেকেই বলছে যে তুমি আঁকাটা নিয়ে এগো, কিন্তু কোথাও আমি বললাম না যে এই যে ফিনান্সিয়াল সাপোর্টটা সব থেকে একটা আর্টিস্টের যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা সাপোর্ট। আজকে আমি এই জিনিসটাই বলবো যে আঁকা তো ভালোবাসি, এমনকি অনেকে আছে যারা আঁকাটাকে ভালোবাসে কিন্তু ওই প্যাশন হিসাবেই থেকে যায়, সেটা আর প্রফেশন হতে পারে না। কেন কি কোনোভাবে এই প্রফেশনে কি হয়, প্রথম দিকে তো স্ট্রাগল থাকেই, তারপরে গিয়ে ফিনান্সিয়াল সাপোর্ট বা উন্নতি যেটা হয়। তো যখন মানে অনেক টাইম ইনভেস্ট করতে হয়, তো সেই হিসেবে আমি আমার ফ্যামিলির থেকে, আমার মা বা আমার ফ্যামিলি, হাজব্যান্ড সবাই আমাকে বলল যে চাকরিটা ছেড়ে আঁকাতে মন দিতে, আর অ্যাটলিস্ট 1-2 বছর এখানে ইনভেস্ট করতে। কিন্তু তুমি কি নেগেটিভিটি পেয়েছিলে?
মানে যেরকম তুমি যেরকম বলছো তোমার হাজবেন্ড বা তোমার পরিবারের তারা চাইতেন তুমি আঁকাটা কন্টিনিউ করো, হ্যাঁ মানে সব আঁকাটা সময় নিয়ে সাপোর্ট ছিল, ফ্যামিলির থাকো। সাপোর্ট কিন্তু একদম ছিল। বাইরের পৃথিবী বা মানে ঘরের বাইরের কথা বলছি, তাদের থেকে কি তুমি কোনো রকম নেগেটিভিটি পেয়েছিলে? না, আমি এই ব্যাপারে খুবই ব্লেসড। আমি বলবো যে আমার বন্ধু ওরা সব সময় আমাকে বলতো যে অর্পিতা তুই চাকরি ছেড়ে তুই নিজের কিছু কর, তুই নিজের যেটা তোর প্যাশন সেটাকে নিয়ে এগো। ওরা সবসময় আমার সাথে ছিল, এখনও আছে। আর এই মানে এটা নিয়ে আমি খুবই ব্লেসড যে আশেপাশে যারা আছে তারা খুবই সাপোর্ট করেছে আমাকে। হ্যাঁ, কোনো সময় কি হয় যে এখন মানে চাকরি ছাড়ার পর এখন কিছু কিছু জিনিস যেরকম কোশ্চেন আমাকে করা হয়, বা আমি কোনো সময় কোথাও গেলাম যে তুমি কি করো এখন, তখন আমি যদি বলি যে আই এম অ্যান আর্টিস্ট, এটা তো মানে ওটা তো তুমি শনি রবিবারে করো, তুমি করোটা কি? আমি বলছি না আমি আর্টিস্ট, আমি প্রফেশনালি আমি পেইন্টিং করি। তো আমাকে পুরো মানে বোঝাতে হয়, মানে আঁকাটা হচ্ছে শনি রবিবারে করা, করতে হয়। হ্যাঁ ওটা আমাকে ফেস করতে হচ্ছে। Like এখন Sunday painting। আচ্ছা আঁকাতে পয়সা হয়? মানে আমাকে জিজ্ঞেস করে অনেকে, মানে আমাকে অনেকে এভাবে ভাবে যে আমি চাকরি ছেড়ে ঘরে এমনি বসে আছি। বলছে কি ঘরে আমি চাকরি কেন ছাড়লাম, অনেকে এভাবেও বলে আমাকে, এত পড়াশোনা করে মাস্টার্স করে বিএড করে চাকরি ছাড়লে? আমি বলছি আমি তো চাকরি ছেড়েছি একটা কারণে। মানে সেটা তোমাকে বারবার করে এই প্রশ্নের জবাবদিহি করতে হয় যে আই এম অ্যান আর্টিস্ট, এবং এটা একটা প্রফেশন হতে পারে, এই মানে আমি শিল্পী হয়ে ওঠার জন্য আমি আমার অন্য দিকটাকে আমি স্যাক্রিফাইস করেছি, সেটা বোঝাতে হয়। আমাদের হাতে যেহেতু সময় এখন একদম শেষের দিকে, আমরা সরাসরি চলে যাব আবারও অর্পিতার কাছে। অর্পিতা, এবারে একটা শেষ প্রশ্ন তোমাকে, যে এই যে তুমি চাকরি ছেড়ে নিজের আর্ট বা এই চিত্রশিল্পটাকে তাকে ধরে রাখতে মনোনিবেশ করলে, সেখানে তোমার হাজব্যান্ড সাপোর্ট করলো, তোমার পরিবার সাপোর্ট করলো, কিন্তু তুমি কি নিজে সত্যিকারের হ্যাপি যে যে সিদ্ধান্তটা নিয়েছো তুমি, সেটা সঠিক সিদ্ধান্ত বলে তোমার মনে হয়? হ্যাঁ একদমই মনে হয়। কেন কি এখন এক একটা দিন যখন আমি ক্যানভাস নিয়ে যখন আমি একটা পেইন্টিং করি, তখন আমার সত্যি মনে হয় এক ফোঁটা না রিপেন্ট মনে হয় না যে আমি চাকরি ছেড়ে এই জায়গায় এসেছি। আমি যে কাজটা করছি আমার মনে হয় যে হয়তো এই কাজের জন্যেই এত কিছু হয়েছে তৈরি, এইটার জন্যই হয়তো আমি এখন মানে এই লাইনে এসেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। এবং তোমার আর্টটাকে তুমি আরো বেশি করে এক্সপ্লোর করতে পারছো। একদমই একদমই, মানে আঁকার সাথে আলাদা একটা কানেকশন। তো সত্যি কথা বলতে গেলে মানুষের সবথেকে যেটা ইম্পর্টেন্ট খুশি থাকা, অ্যান্ড আই এম হ্যাপি। লাইফে আর কিছু লাগে না, টাকা পয়সা আসবে যাবে সব কিছু আছে, কিন্তু যখন ওই ক্যানভাসটা নিয়ে বসি, আর সত্যি কথা বলি একটা, এখন আমার আইবিএস এর প্রবলেম অনেক কমেও গেছে, তো ইট ওয়ার্কস লাইক আ মেডিসিন ফর মি। বাহ, খুব ভালো লাগলো অর্পিতা, তুমি তোমার এই আঁকার জগতে আরো আরো নাম যশ হোক তোমার, আমরা সেটাই চাইবো, এবং আঁকাটা নিয়ে তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। আমরা একদম শেষ পর্যায়ে, এবারে র্যাপিড ফায়ার তোমার সাথে। প্রশ্নের উত্তর তোমাকে একটা শব্দে বা একটা বাক্যে দিতে হবে, তুমি রেডি? একদম। আচ্ছা চলো তাহলে প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তোমার প্রিয় রং কি? প্রিয় রং ব্ল্যাক। কালো? কালো। কিন্তু ক্যানভাস তো সাদা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ হয়, কিন্তু কালো না থাকলে বলে না অন্ধকার না থাকলে আলো ফোটে না, ওরকম একটা ব্যাপার। ঠিক একদম। দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, আর্ট না ম্যাথস? তোমাকে চুজ করতে হবে যে কোনো একটা। এখন মানে আপাতত আর্ট। আচ্ছা, প্রেম তোমার কাছে কি? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আর এবারে বলবো যে যেতে যেতে তুমি আমার দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবে, কি বার্তা দিতে চাইবে? আমি যেটা সব সময় ক্লাসরুমে বলে থাকি, এখন আমি এটা বলবো, এটা আমি অনেক রেজাল্টও পেয়েছি। এখন ফেব্রুয়ারি মাস, তো পরীক্ষার টাইম, ম্যাট্রিক, হাই সেকেন্ডারি, আমি অলরেডি এই কথাগুলো লেকচার ফোনে দিয়ে যাচ্ছি, সবাইকে দিয়ে যাচ্ছি। আমি সবাইকে এটাই বলবো যে প্যারেন্টসদের
আর স্টুডেন্টসদের স্পেসিফিক্যালি প্যারেন্টসদের আমি এটা বলবো যে একটা পরীক্ষা ফিউচার ডিটারমাইন করে না। জীবনটা অনেক বড়, অনেক স্ট্রাগল আসবে লাইফে। আমার মনে হয় কয়েকটা বই পড়লাম আর 95% পেলাম, ওটা লাইফ না। প্রত্যেকটা দিনে আমার মনে হয় যে প্যারেন্টসদের পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের এটাও শেখানো উচিত যে যদি তুমি ফেল করো কিভাবে উঠে দাঁড়াবে, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে সাপোর্ট করা। বাচ্চা একটা হ্যাপি থাকাটা ইম্পর্ট্যান্ট। কেন কি অনেক বাচ্চা আছে পড়াশোনায় খুব ভালো কিন্তু তারা খুশি না। জীবনে খুশি থাকাটা সব থেকে ইম্পর্ট্যান্ট। ইভেন আমি আমার স্টুডেন্টকে বলি, দেখা হলে এখনও মেসেজ করে খবর নিই, হাউ আর ইউ, এটা জিজ্ঞেস করি না হাউ মাচ ইউ গট ইন দ্যাট এক্সাম। কেন কি লাইফে এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, যে পড়ে গিয়ে আবার ওঠা। সত্যি তাই, খুব ভালো লাগলো অর্পিতা, এইভাবে আমরা সময় কাটালাম এবং অনেক পজিটিভ সাইডগুলো আমরা নিজেরা আলোচনা করলাম এবং পৌঁছে দেবার চেষ্টা করলাম আমাদের দর্শক বন্ধুদের কাছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। দর্শক বন্ধুরা, এইটুকুই যেতে যেতে বলতে চাইবো যে সত্যি আমাদের সবচাইতে আগে ভালো থাকাটা দরকার এবং আমরা ভালো কি করে থাকবো সেটা কিন্তু, সেই সিদ্ধান্ত কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। তাই ভালো থাকুন সকলে মিলে এবং ভালো রাখুন। আজকের মতো ছুটি নিচ্ছি, আবারও দেখা হবে খুব শিগগিরই জীবনযোদ্ধার আগামী পর্বে।